আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক ও ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ডক্টর শাম্ব সম্রাট। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব। তৃতীয় ও শেষ পর্ব আগামীকাল। সাক্ষাৎকারটি নিচ্ছেন সুস্মিতা মণ্ডল। এই যে ইইউএ, এই যে সবসময় মনিটরিং এর ব্যাপার, সেটা তো চিকিৎসকরা করবেন এবং প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই ক্ষেত্রে সাধারণ মানুষের কি করণীয়? শুধু ইইউ এর মাধ্যমে সাধারণ মানুষ যে ভ্যাকসিন পাচ্ছে তা নয়, এই কোভিড এর জন্য আমরা ওষুধগুলিও যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যেমন আমরা রেমডেসিভির বলে একটি অ্যান্টিভাইরাল ওষুধ এবার কোভিডে যারা ইন হসপিটাল পেশেন্ট তাদেরকে অনেক ব্যবহার করা হয়েছে ভারতবর্ষে। এই রেমডেসিভিরও কিন্তু ইইউ এর মাধ্যমে পেয়েছে। আমার মনে হয় যে সাধারণ মানুষের জানাটা খুব জরুরি, এবং সেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু বলছে, আমাদের আইসিএমআর কিন্তু বলছে যে এইটা সাধারণ মানুষের কাছেও পৌঁছতে হবে, বোঝাতে হবে, তাদের মধ্যে যেন কোনো ফলস বিলিফ না থাকে, না এটা তো ড্রাগ অ্যাপ্রুভড ড্রাগ। ইইউ এর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন কোনো ওষুধ প্রেসক্রাইব করি সেটা দরকার হয় না, যে পেশেন্টের কনসেন্টের। সাধারণত পেশেন্টের কনসেন্ট নেওয়াটাও এই ইইউ এর ক্ষেত্রে কিন্তু মাস্ট। তার মানে এই ওষুধটির রিস্ক বেনিফিট অ্যানালিসিস কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। ইন্ডিয়াতে যে কয়েকটা ভ্যাকসিন এখন পর্যন্ত খুব এগিয়ে রয়েছে, যেরকম আমেরিকায় হয়েছে, যেরকম ইংল্যান্ডে হয়েছে, আমাদের ভারতবর্ষেও কিন্তু কয়েকটি ভ্যাকসিন ইইউ এ পেতে পারে, এবং আমরা সেক্ষেত্রে দেখব যে অনেকেই এই ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন। কিন্তু আবারও বলা, তাদের মধ্যে কিন্তু এই ধারণাটা থাকা খুব প্রয়োজন যে আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি সেটা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দ্বারা অ্যাপ্রুভড। এটা কিন্তু নর্মালি আমরা প্যারাসিটামল খাচ্ছি বা আমরা একটা প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ যেরকম ভাবে অ্যাপ্রুভড, আমাদের রেগুলেটররা অ্যাপ্রুভ করে দেন, এইটা কিন্তু সেরকম ভাবে অ্যাপ্রুভ হচ্ছে না। এটা একটা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন। এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যে সাধারণ মানুষ বা যারা ভ্যাকসিন নেবেন তাদের মধ্যেও স্বচ্ছভাবে থাকা উচিত। যাদের আমরা কোভিড এর ক্ষেত্রে ভালনারেবল গ্রুপ বা কোমরবিডিটি রয়েছে এরকম ধরছিলাম, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়া কি পরামর্শ দেবেন চিকিৎসকরা? হ্যাঁ, সাধারণত তো আমাদের যা ধরুন যেটা ইংল্যান্ডে করা হয়েছে বা আমেরিকাতে করা হয়েছে, যে ওরা একটা কাট অফ হচ্ছে যে 50 বছর বয়স অথবা 50 বছরের কম কিন্তু কোমরবিডিটি রয়েছে, মানে যে কোমরবিডিটি গুলোর সঙ্গে যদি কোভিড হয় তাহলে ডেথ রেট বা আদার মরবিডিটি বেশি হয়, তাদেরকে ভ্যাকসিনেট করা হচ্ছে। মানে ধরুন আমার বয়স 40 বছর, আমার ডায়াবেটিস রয়েছে, তাহলে আমাকে ভ্যাকসিন দেওয়া উচিত, কারণ ডায়াবেটিস একটা কোমরবিডিটি, বা আমার হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বেশি, তাহলে আমাকে ভ্যাকসিন দেওয়া উচিত। কিন্তু আমার বয়স 40 বছর, কিন্তু আমার কোনো আদার কোমরবিডিটি নেই, তাহলে কিন্তু আমি ভ্যাকসিন নেব না বা আমাকে ভ্যাকসিন দেওয়া হবে না। আগে কাদের ভ্যাকসিন দেওয়া হবে না, যাদের কোমরবিডিটি আছে অথবা যাদের বয়স 50-এর বেশি, অথবা আরেকটা যেটা ওরা স্পেসিফিক্যালি ক্যাটেগরাইজ করেছেন এবং যেটা হওয়া উচিত, যে হেলথ কেয়ার প্রফেশনালরা যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স, যেমন ডাক্তার, যেমন নার্স বা আদার হেলথ রিলেটেড ওয়ার্কার্স, এখানে বলবো আমাদের এমার্জেন্সি সার্ভিস যারা আমাদেরকে দিয়ে থাকেন, যেমন পুলিশ, যেমন সাংবাদিক, এদেরকেও এর মধ্যে আনা উচিত, এটা আমার ধারণা। এই বিশাল জনসংখ্যার দেশে আমাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের ছবিটা ঠিক কেমন হতে পারে? কত দিনে কত শতাংশ মানুষ বা পুরোটা কভার করতে? তো আগেই শুনেছিলাম যে 3 বছর মতো তো এমনিতেই লেগে যাওয়ার কথা, তো সেক্ষেত্রে ভ্যাকসিনেশনের ছবিটা কি হতে পারে? আমাদেরকে দেখতে হবে যে কোন ভ্যাকসিনটি আগে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পাবে। আমাদের দেশে মোটামুটি ধরুন এখনো পর্যন্ত যা অবস্থা, আমাদের ইন্ডিজিনাস ভ্যাকসিন, মানে আমাদের দেশে তৈরি যে ভ্যাকসিন কোভ্যাক্সিন, সেটা অনেকটা এগিয়ে গেছে, যেটা আমাদের আইসিএমআর এবং ভারত বায়োটেকের একটা প্রজেক্ট। সেটাতে অলরেডি ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল ডান, এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই আমাদের যে SARS-CoV-2 ভাইরাস, যেটা কোভিড-19 ঘটাচ্ছে ভাইরাস আর কি, তার এগেনস্টে যে অ্যান্টিবডি, আইজিজি অ্যান্টিবডি, সেটা খুব স্ট্রংলি তৈরি করছে এবং সেটা পারসিস্ট করছে, এবং সেই জন্য আমাদের যে রেগুলেটর মানে ডিসিজিআই, তারা অলরেডি এই ভ্যাকসিনটাকে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অ্যাপ্রুভ করে দিয়েছেন, এবং যে ক্ষেত্রে প্রায় 26,000 পার্টিসিপেন্টসকে অলরেডি ইনক্লুড করে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য।
তা এই ভ্যাকসিনটা একটা আসতে পারে। এছাড়া আর যে দুটো ভ্যাকসিন অলরেডি অনেকটা দূর এগিয়ে গেছে এবং বলা হচ্ছে যে প্রায় 90-95% এদের এফিকেসি দেখা যাচ্ছে, মানে একটা ইন্টারিম অ্যানালিসিস করাতে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল, মানে যেটা হচ্ছে লাস্ট স্টেজ অফ ক্লিনিক্যাল ট্রায়ালের একটা ইন্টারিম অ্যানালিসিসে দেখা যাচ্ছে যে এরা প্রায় 90-95% প্রোটেকশন দেয়। সেই দুটো ভ্যাকসিন হলো একটা এই ফাইজারের ভ্যাকসিন, যেটা ইউকে তে দেওয়া হচ্ছে এবং ইউএসএ তে দেওয়া হচ্ছে, আর আরেকটা হচ্ছে স্পুটনিক ভি, যেটা রাশিয়ার ভ্যাকসিন, যেটাতে 95% না হলেও অলমোস্ট ওরা ক্লেম করছে ওদের ফেজ 2 বা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের কিছু ডেটা থেকে যেটা অলমোস্ট 91.5% মতন এফেক্টিভনেস করছে। কিন্তু এই দুটো ভ্যাকসিনের ক্ষেত্রে আবার একটা সমস্যা রয়েছে, এর স্টোরেজ কিন্তু হচ্ছে -70°C, যেটা আপনি বলছেন যে আমাদের দেশে কিরকম ফিজিবল, সেখানে কিন্তু একটা বড় সড়ো কোশ্চেন মার্কের মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে আমাদের হাতে পড়ে থাকছে একটাই এই কোভ্যাক্সিন, যেটা ভারত বায়োটেক এবং আইসিএমআর এর ভ্যাকসিন। এছাড়া আরো দুটো ভ্যাকসিন, যেটার নাম হচ্ছে নোভোভ্যাক্স, এবং ইন্ডিয়ার আইসিএমআর সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে ওর বায়ো ইকুইভ্যালেন্ট একটা সেম কম্পোজিশনের একটা ভ্যাকসিন, যেটার নাম কোভোভ্যাক্স। এবং ঠিক একইভাবে আমেরিকাতে যে সেকেন্ড ভ্যাকসিনটা অ্যাপ্রুভ হয়েছে মডার্নার ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু স্টোরেজটা ওই অতটা কম টেম্পারেচার লাগে না। এটা সাধারণত ওই 2 to 8°C, মানে আমাদের নর্মাল রেফ্রিজারেটরের যে টেম্পারেচার তাতেই এটা স্টোরেজ করা যেতে পারে। কারণ ট্রান্সপোর্ট এবং ভ্যাকসিনের সব থেকে বড় প্রতিবন্ধকতা কিন্তু এই জায়গাটাতে, স্টোরেজের ব্যাপারটাতে, কারণ ভ্যাকসিনকে আমাদেরকে পেরিফেরিতে নিয়ে যেতে হবে। তা সেই ক্ষেত্রে একটা ব্লুপ্রিন্ট যেটা তৈরি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এবং যে ব্লুপ্রিন্টের মোটামুটি যে প্ল্যান হেলথ কেয়ার ওয়ার্কার এবং বিভিন্ন হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের সঙ্গে যোগ রয়েছে এরকম পার্সনদের একটা ডেটা তৈরি করা হয়েছে, যেটা নেওয়া হয়েছে গভর্নমেন্টের, এবং যাতে প্রত্যেকে পান সেটা যাতে সুনিশ্চিত করার জন্য এই ডেটাটা তৈরি করা হয়েছে। এবং আমাদের যেটা ধারণা যে সারা ভারতবর্ষের হেলথ কেয়ার ওয়ার্কারদের অন্তত আমাদের যে সিস্টেম ওরা তৈরি করেছেন তাতে 3 মাসের মধ্যে সবারই পেয়ে যাওয়া উচিত। 3 মাস সময় লাগবে। এবার দেখা যাক সেটা তো এখন কোন ভ্যাকসিন, যেটা বললাম ইউ এর ক্ষেত্রে এটা কোভ্যাক্সিন হয়েছে, তার সাথে যদি আরো অন্য ভ্যাকসিন আসে তার মধ্যে সেটাকে এখন কিভাবে ওনারা তার ওপর এগুলো সব ডিপেন্ড করছে। তবে আমার যেটা ধারণা যে স্পুটনিক ভি, যেটা রাশিয়ার ভ্যাকসিন, এবং ফাইজারের যে ভ্যাকসিন, এই দুটো যেহেতু টেম্পারেচারটা অনেকটা কম রাখার কথা, এইটা নিয়ে কিছু ফিজিবিলিটির ইস্যু আমাদের দেশে হতে পারে এবং এটাকে পেরিফেরাল লেভেলে পৌঁছানোটা খুব সমস্যার কারণ হতে পারে। তাই আমার মনে হয় যেটা যে এই কোভ্যাক্সিন, যেটা আমাদের আইসিএমআর ভারত বায়োটেকের ভ্যাকসিন, যেটাকে বলতে পারেন মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি এবং আমেরিকার যে মডার্নার ভ্যাকসিন, এবং আরেকটাও যেটা ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ডে প্রায় 16 থেকে 30 হাজার লোকের মধ্যে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং কিছু ভালো রেজাল্ট পাওয়া গেছে, যদিও ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, এখনো ফাইনাল লেভেল অফ ট্রায়াল চলছে, কিন্তু অনুমান করা হচ্ছে যে এই ভ্যাকসিনটাও একটি ভালো ভ্যাকসিন, যে নোভোভ্যাক্স, তার ইন্ডিয়ান কম্পোজিশন, সেম কম্পোজিশনের যে ভ্যাকসিনটা সেরাম ইনস্টিটিউট তৈরি করছে, সেরাম ইনস্টিটিউট এবং আইসিএমআর মিলে, এবং তাদেরও ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে অলরেডি। তো সেই কোভোভ্যাক্স, এই দুটো ভ্যাকসিন মডার্না এবং কোভোভ্যাক্স এবং এই কোভ্যাক্সিন যেটা সেরাম ইনস্টিটিউটের, আমার মনে হয় এই 3টে ভ্যাকসিন হতে পারে যারা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের মাধ্যমে আমাদের মার্কেটে চলে আসবে, এবং তারপর এটা আমাদের বিভিন্ন হেলথ কেয়ার ওয়ার্কার এবং হাই রিস্ক পপুলেশনের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে। একটাই ব্যাপার, যে হতাশার মধ্যে আমরা ছিলাম যে হয়তো সামনের বছর মার্চ এপ্রিল মে হয়ে যাবে ভ্যাকসিন পেতে পেতে, তা আমাদের যেটা ধারণা যে অত দেরি হবে না, তার আগেই আমরা ভ্যাকসিনেশনটা শুরু করে দিতে পারবো। তবে এইটাই আবারও বলার, ওই জায়গাটাতে আবারও জোর দেওয়ার যে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন, এটা কিন্তু নর্মাল যেরকম আমরা একটা ড্রাগ সম্বন্ধে ডাক দিয়ে থাকি বা একটা ভ্যাকসিন নিয়ে থাকি সেরকমই নয়। এক্ষেত্রে কিন্তু আমরা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন ভ্যাকসিন দেব, এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেসিপিয়েন্ট, আমি এটাকে রিফিউজও করতে পারি, আমি নিতে চাই না, এটাও বলতে পারি। অনেক হেলথ কেয়ার ওয়ার্কার বলতেই পারেন যে আমি এটা নেব না, বা আমি 2 মাস বাদে নেব, 3 মাস বাদে নেব। সেই ক্ষেত্রে কিন্তু ফিজিবিলিটির একটা সমস্যা হতে পারে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক ও ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ডক্টর শাম্ভু সম্রাট। আজ শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব। তৃতীয় ও শেষ পর্ব আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।